স্বাগত জানাচ্ছি দ্য গ্রেট ওয়াল শোতে। অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদা ঐশী এবং আমি তানজিদ বসুনিয়া। চীন মানেই সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ একটি দেশ। এই দেশের প্রতিটি অঞ্চলেরই নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে, উৎসবও রয়েছে ভিন্ন ভিন্ন। বছরব্যাপী নানা আয়োজনের কারণে চীনকে বলা হয় উৎসবের দেশ। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। তুলে ধরব দেশটির নৈসর্গিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প। মুক্তির 2 মাস না পেরোতে চীনের ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল সিনেমার তালিকায় 1 নম্বরে উঠে এসেছে চীনা চলচ্চিত্র দ্য ব্যাটেল এট লেক চাংচিন। এখন পর্যন্ত এই সিনেমা উপভোগ করেছে 12 কোটিরও বেশি মানুষ, কুড়িয়েছে ব্যাপক প্রশংসা। এদিকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বেইজিং প্যারা অলিম্পিকের 100 দিনের কাউন্টডাউন। এদিকে আফ্রিকা মহাদেশের 20টি দেশের জন্য 50টিরও বেশি চলচ্চিত্র, টেলিভিশন নাটক ও ডকুমেন্টারি আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপ। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে দ্য ব্যাটেল অ্যাট লেক চাংচিন। জেমস বন্ড সিরিজের নো টাইম টু ডাই, ডিউন কিংবা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 9কে পেছনে ফেলে কিছুদিন আগেই 2021 সালে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্রের তালিকায় 1 নম্বরে জায়গা করে নেয় সিনেমাটি। এর কিছুদিনের মধ্যেই চীনের চলচ্চিত্রের ইতিহাসে নতুন এক রেকর্ড সৃষ্টি করল এই সিনেমা। মুক্তির 2 মাসের মধ্যেই চীনের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্রের তালিকায় 1 নম্বরে উঠে এসেছে দ্য ব্যাটেল অ্যাট লেক চাংচিন। চলচ্চিত্র বিষয়ক চীনের জনপ্রিয় ওয়েবসাইট মাওইয়ানের তথ্য মতে মুক্তির 2 মাস না পেরোতেই এই সিনেমা আয় করে নিয়েছে 570 কোটি ইউয়ান বা 890 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় 7,650 কোটি টাকা। প্রতিটি ভবনেই আলোর মিছিল, দেখে মনে হবে যেন বর্ণিল আলোর মহাসমারোহ। আলোর এই বন্যায় প্লাবিত ছ্যাংচিয়াকৌ, বেইজিং অলিম্পিক্সের 3টি ভেন্যুর মধ্যে অন্যতম এই ছ্যাংচিয়াকৌ ভেন্যু। চীনের রাজধানী বেইজিং ও হেবেই প্রদেশের মধ্যবর্তী এই স্থানে তাই তো বসেছে আলোর মেলা। কমলা ও নীল রঙের আলোক ছটায় উদ্ভাসিত পুরো এলাকা। খেলা চলাকালীন বিদ্যুৎ সঞ্চালন সহ নানা বিষয় পরীক্ষাও চলছে আলোর এই মহড়ার মাধ্যমে। অলিম্পিক শুরুর আগে আলোর এই বর্ণাঢ্য আয়োজনে বিমোহিত চীনারা। অলিম্পিক্সকে সামনে রেখে গেল বুধবার নতুন এক ঘোষণা দিয়েছে চায়না মিডিয়া গ্রুপ। এই আসরে ভার্চুয়াল সাইন ল্যাঙ্গুয়েজ নিউজ অ্যাঙ্কর হিসেবে থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মূলত 2 হাতের বিভিন্ন আকারভঙ্গি ও সাইনের মাধ্যমে বিশ্বের শ্রবণ প্রতিবন্ধীদের কাছে অলিম্পিক্সের বার্তা পৌঁছে দেবে এই ভার্চুয়াল সংবাদ উপস্থাপক। নানা বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের সাংস্কৃতিক জগৎ। চীনের বৈচিত্র্যময় সংস্কৃতির গুণগ্রাহী ছড়িয়ে ছিটিয়ে আছে বিশ্বব্যাপী। অন্য অঞ্চলের মতো চীনা সংস্কৃতি ও আচার অনুষ্ঠান নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে সুদূর আফ্রিকাতেও। আফ্রিকান দেশগুলোর মানুষদের সেই চাহিদা পূরণে তাই এগিয়ে এসেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। আফ্রিকানদের জন্য 50টিরও বেশি চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ডকুমেন্টারি সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে সিএমজি। এজন্য আফ্রিকার 20টি দেশের মূলধারার টেলিভিশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে চায়না মিডিয়া গ্রুপ। তানজিদ বসুনিয়া, সিএমজি বাংলা। আচ্ছা ঐশী, আপনি বলুন তো বিশ্বের বৃহত্তম ট্রেড মার্কেট কোথায় অবস্থিত? নিশ্চয়ই সেটি চীনে অবস্থিত এবং আমার কাছে মনে হয় যেহেতু চীন অর্থনৈতিক পরাশক্তির সবচেয়ে বড় একটি দেশ, কাজেই ট্রেড মার্কেট চীনে অবস্থান করাটা খুবই স্বাভাবিক। আপনি একদম ঠিক ধরেছেন। বিশ্বের বৃহত্তম ট্রেড মার্কেট বলা হয় ইউ আন্তর্জাতিক ট্রেড মার্কেটকে। বিশাল জায়গা জুড়ে বিস্তৃত এই ট্রেড মার্কেটে 20টি দেশের পণ্য কেনাকাটা হয় এবং মজার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশি পণ্য ওখানে কেনাবেচা হয়। একদম। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বিশ্বের বৃহত্তম ট্রেড মার্কেট ইউ আন্তর্জাতিক ট্রেড মার্কেট নিয়ে। এ সপ্তাহে বেইজিংয়ের 2 সহকর্মী তুহিনা ও রুবি আমাদের জন্য কি কি চমক রেখেছেন চলুন দেখে আসি। 比歇尔卡纳金
জিরে কারখানা ইউ। আজ আমরা এসেছি ইউর বৃহত্তম এবং বিশ্বের বৃহত্তম ট্রেড মার্কেটে। জানা যায় যে বিশ্বের 80%-এরও বেশি পণ্য ইউতে উৎপাদন করা হয়। আর বাংলাদেশের অনেক ব্যবসায়ীও এখানে ব্যবসা করে। EU ইন্টারন্যাশনাল ট্রেড মার্কেট বিশ্বের বৃহত্তম পাইকারি বাজার। এর আয়তন 40 লক্ষাধিক বর্গ মিটার। প্রায় সব ধরনের পণ্য এখানে বিক্রি হয়। এখানকার পণ্য 20টি দেশ ও অঞ্চলে রপ্তানিও হয়। খুব মজার একটা জিনিস আবিষ্কার করেছি, একটা স্মল পেন। বাংলাদেশের মতো গরম দেশে এইভাবে অনেক কাজে লাগাবে। চীনের সংস্কার ও উন্নতকরণ নীতি চালুর পর ইউ দ্রুত উন্নত হতে থাকে। কয়েক দশকের মধ্যে ইউ একটি ছোট জেলা থেকে বিশ্বের বৃহত্তম পাইকারি বাজারের শহরে পরিণত হয়। এখানকার মানুষের জীবনও অনেক বদলে গেছে। চীনের জনপ্রিয় টিভি সিরিজ পালক আকাশে উড়ে ইউর এক ব্যবসায়ীর গল্প বলেছে। এই ব্যবসায়ী নিজের চেষ্টায় প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে সাফল্য অর্জন করেন। তার গল্প ইউর অনেকের বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন করেছে। এই টিভি সিরিজ 2019 সালে বাংলাদেশের একটি টিভি চ্যানেল প্রচারিত হয়। আসলে ইউ শহরে ঐতিহ্যগত ব্যবসা ছাড়া বর্তমান ই-কমার্স অনেক উন্নত হয়েছে। আমার পেছনে একজন মেয়ে অনলাইনে কেনাকাটা লাইভ শো করছে, আর আমি তো স্মার্টফোনে তাদের লাইভ শো দেখে সরাসরি কেনাকাটা করতে পারি। বাংলাদেশি বন্ধুরা অনেকে নামাজ পড়ার সময় বিশেষ ব্ল্যাঙ্কেট ব্যবহার করে এবং এই ভিতরে তো আছে। আমরা ঢুকি। বর্তমান ইউ হচ্ছে চীনের অবাধ বাণিজ্য পরীক্ষা এলাকা। চীনের পণ্য এখান থেকে বিদেশে রপ্তানি হওয়ার পাশাপাশি অনেক বিদেশি পণ্য এখানে আমদানি হয়। ব্যবসা করার জন্য অনেক দেশও ইউতে জাতীয় প্যাভিলিয়ন প্রতিষ্ঠা করেছে। আমরা আজকে চলে এসেছি বাংলাদেশের জাতীয় প্যাভিলিয়নে। হ্যাঁ, চীন ও বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ জোরদারের জন্য এটা প্রতিষ্ঠিত হয়। চীনা ব্যবসায়ী মিস্টার হোয়াং বাংলাদেশের সঙ্গে প্রায় 4 বছর ধরে ব্যবসা করেন। 3 বছর আগে তিনি এখানে বাংলাদেশ জাতীয় প্যাভিলিয়ন প্রতিষ্ঠা করেন। তিনি এখান থেকে বাংলাদেশ মূলত সিপার রপ্তানি করেন এবং বাংলাদেশ থেকে পাটের তৈরি পণ্য আমদানি করেন। 我感觉孟加拉现在这个营商环境非常不错。 বাংলাদেশে এ পর্যন্ত 5 বার গিয়েছি আমি। বর্তমানে সেখানকার পরিবেশ বাণিজ্যের জন্য বেশ উপযোগী। শুরুতে বাংলাদেশ থেকে মাত্র 10,000 ইউয়ানের পণ্য আমদানি করেছিলাম, এখন তা ছাড়িয়েছে 10 লাখ ইউয়ান। আমার মনে হয় চীন বাংলাদেশের মধ্যকার বাণিজ্যের বিপুল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সরকারও আমদানি রপ্তানির ব্যাপারে বেশ আন্তরিক ও নীতিগত সুবিধা দিয়ে থাকে। আমি আশাবাদী চীন বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ আরও বাড়বে, আর এতে উপকৃত হবেন দুদেশের সাধারণ মানুষ।更多更大的发展，我非常有信心。 ইউর রয়েছে উন্নয়নের বিপুল সম্ভাবনা। আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়নে ইউর ভবিষ্যতের ভূমিকা আরও বাড়বে বলে আশা করা যায়। তানজিদ, হটপট আসলে কি জানেন? আমি যতদূর জানি হটপট হচ্ছে চীনের জনপ্রিয় খাবারগুলোর একটি, তবে হটপট সম্পর্কে খুব বেশি ধারণা নেই। আপনি আমাকে একটু বলুন তো। হটপট আসলে একটি ঐতিহ্যবাহী খাবার এবং এটি শীতকালীন একটি খাবার। এটির যে রান্নার ধরন বা পদ্ধতি বলেন, এটি একটু ভিন্ন রকম, অন্যান্য খাবার থেকে একটু অন্যরকম, খুব গরম গরম খেতে হয়। আর আমার কাছে যেটা খুব মজার বিষয় মনে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশে দেখবেন যে শীতকাল আসলে পিঠা পুলি বা খেজুরের রসের যে একটা প্রবণতা, উৎসবমুখর পরিবেশে আমরা সেটা খাই,
ওদের মধ্যেও সেটা কাজ করে। মানে শীতকালীন খাবার যেহেতু হটপট, পরিবারের সবাই মিলে বা বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে ওরা একসঙ্গে এই খাবারটি খেতে খুব পছন্দ করে। মানে উৎসবের আমেজ থাকে এই খাবারটির সঙ্গে। দারুণ তো। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম চীনের ঐতিহ্যবাহী খাবার হটপট নিয়ে। চীনের ঐতিহ্যবাহী একটি খাবার হটপট। এই খাবারটি অন্যান্য দেশেও বেশ সমাদৃত। বছরের অন্য সময়ের তুলনায় শীতকাল এলেই এর কদর বেড়ে যায় সর্বত্র। চীনে শীতকালীন বিভিন্ন খাবারের মধ্যে হটপট বেশ জনপ্রিয় একটি খাবার। শীতের মৌসুমে হটপট রেস্তোরাঁগুলো সরগরম হয়ে ওঠে। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের হটপট রেস্তোরাঁয় বিক্রি বেড়েছে, কারণ হটপটকে শীতকালের আরামদায়ক খাবার বলা হয়। এই সময়টাতে চীনারা বন্ধু এবং পরিজনদের সঙ্গে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে এই খাবার উপভোগ করে থাকেন। শীতকালে হটপট খেলে উষ্ণ লাগে। পরিবারের সবাই মিলে এটি খেতে আমরা খুব পছন্দ করি। এই খাবারের বিশেষত্ব হচ্ছে এটি খুব গরম অবস্থায় খেতে হয়। একটি বড় পাত্রে বিভিন্ন ধরনের শাকসবজি এবং মাংসের সমন্বয়ে এটি তৈরি করা হয়। শীতের আগমনে দক্ষিণ পশ্চিম চীনে হটপট উপাদানেরও বিক্রি বেড়েছে। 7 বছর আগে দক্ষিণ পশ্চিম চীনের ছংচিংয়ে বসবাসরত একজন ইতালিয়ান নাগরিক লুইসি জিয়ানলুকা 2017 সালে একটি হটপট রেস্তোরাঁ খোলেন। এরপর একে একে বিশ্বের 8টি দেশে তিনি প্রতিষ্ঠা করেন হটপট রেস্তোরাঁ। এভাবে স্থানীয় সংস্কৃতি এবং খাদ্যাভ্যাসকে সমন্বয় করে চীনের হটপট বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আমি চীনে গিয়ে একটা ব্যাপার লক্ষ্য করলাম, তাদের ঐতিহ্যগত হটপট খাবারটি বেশ জনপ্রিয়। সেখানে এই খাবারের অনেক রেস্তোরাঁ আছে, এগুলো সব সময় সরগরম থাকে। বিদেশিদের এই খাবারের রন্ধন প্রণালীর ব্যাপারে বেশ কৌতূহল রয়েছে, তাই সিদ্ধান্ত নিলাম এটিকে বাণিজ্যিকভাবে ছড়িয়ে দেওয়ার। বিশেষজ্ঞরা মনে করেন এই খাবার বর্তমানে বহু বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হয়েছে। লন্ডন ভিত্তিক বাজার গবেষণা সংস্থা মিন্টেলের তথ্য মতে 2021 সাল পর্যন্ত চীনে 6 লাখের বেশি হটপট রেস্টুরেন্ট ব্যবসা চালাচ্ছে। রাউজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। শীতকাল শুরুর পর চীনের উইগর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে তুষারে ঢেকে গেছে বিশাল সব প্রান্তর। সিনচিয়াংয়ের অপরূপ প্রকৃতি আর সংস্কৃতিকে পর্যটকদের কাছে তুলে ধরতে আয়োজন করা হয়েছে শীতকালীন মেলার। দেখে মনে হয় যেন কোনো সিনেমারই ধারণকৃত দৃশ্য, কিন্তু এটি কোনো কৃত্রিম ছবি নয়। বরফের উপর দিয়ে দুরন্ত বেগে ঘোড়ায় ছুটে চলা, স্কি লিফটে ওঠা এবং স্নো স্পোর্টসের নানা আয়োজন। শুরু হয়েছে 15তম শীতকালীন পর্যটন বাণিজ্য মেলা এবং উত্তর পশ্চিম চীন ট্যুরিজম মার্কেটিং কনফারেন্স। চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের আলতাই প্রিফেকচারে ফুইউন জেলায় এই মেলা শুরু হয়েছে। সিনচিয়াংয়ের প্রকৃতি ও সংস্কৃতি এবং সিল্ক রোডের ঐতিহ্যকে তুলে ধরাই এই মেলার মূল উদ্দেশ্য। মেলায় রয়েছে চীনের ঐতিহ্যবাহী ভেষজ জিনসেংয়ের তৈরি পানীয় এবং নানা রকম সামগ্রী। এই অঞ্চলের ঐতিহ্যবাহী বিভিন্ন সাংস্কৃতিক রীতিনীতি ও খেলা পর্যটকদের ভীষণ আকর্ষণ করছে। এখানকার ট্যুরিজমকে উৎসাহিত করার জন্য আলাদা একটি উদ্যোগের নাম সিল্ক রোড ম্যাজিক্যাল নর্থ ওয়েস্ট। আসন্ন বেইজিং শীতকালীন অলিম্পিক্স উপলক্ষে চীন জুড়ে 300 মিলিয়ন মানুষকে বরফ ক্রীড়ায় সম্পৃক্ত করার বিশাল কর্মসূচিরও একটি অংশ এই মেলা। নভেম্বর থেকে শুরু হওয়া সিনচিয়াংয়ের এই মেলা চলবে বেইজিং অলিম্পিক শুরুর আগ পর্যন্ত। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।
চীনের প্রাচীন বই সংরক্ষণে কাজ করছেন উদ্যমী তরুণী লিউ লিউ। এ কাজে বেশ সতর্ক ও ধৈর্যশীল থাকতে হয় তাকে, কারণ এসব প্রাচীন বই বহন করছে চীনের হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্য। একটি দেশের গ্রন্থাগারের দিকে তাকালেই বুঝতে পারা যায় কতটা সমৃদ্ধ সে দেশ। সমৃদ্ধ গ্রন্থাগার সব সময় জাতিকে পথ দেখায় আলোর দিকে, আর সে পথেই এগিয়ে চলে দেশের মানুষ। গ্রন্থাগারটি চীনের বেইজিংয়ের ক্যাপিটাল লাইব্রেরি অফ চায়না হিসেবেই বেশি পরিচিত এটি। আধুনিক বইয়ের পাশাপাশি এখানে রয়েছে কয়েক শতক আগের প্রাচীন বইও। এসব প্রাচীন বই নতুনভাবে সংরক্ষণ করছেন বেশ কয়েকজন অভিজ্ঞ মানুষ। এদের একজন লিউ লিউ। ২৬ বছর বয়সী এই তরুণী ভীষণ সৃজনশীল। ঐতিহ্য সংরক্ষণে অসাধারণ অবদান রাখাই উদ্যমী এসব ব্যক্তিদের বলা হয় প্রাচীন বইয়ের চিকিৎসক। সকাল সকাল প্রস্তুত হয়ে যান লিউ। রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে পছন্দের বাইসাইকেলে করে রওনা হন গ্রন্থাগারের পথে। গ্রন্থাগারে এসেই নিজের কাজ বুঝে নিয়েছেন লিউ। খুব সতর্কতার সঙ্গে ছিং রাজবংশের প্রাচীন এই বইটি সংরক্ষণের কাজ করছেন তিনি। বইটি খুব একটা ক্ষতিগ্রস্ত না হলেও অ্যাসিডিফিকেশনের মাত্রা বেশি, সেজন্য প্রথমেই পরিষ্কার করা হচ্ছে পৃষ্ঠাগুলো। এরপর লেখাগুলো সুরক্ষিত রাখতে চারপাশে যুক্ত করা হচ্ছে বিশেষ ধরনের কাগজ। প্রাচীন বই রক্ষায় খুব সতর্ক থাকতে হয় আমাদের। একই সঙ্গে ভীষণ ধৈর্যের পরিচয় দিতে হয়, কারণ একটি বই সংরক্ষণের কাজ করতে সময় লেগে যায় কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস ধরেও কাজ করতে হয় একটি বইয়ের জন্য। তার সহকর্মীরাও বেশ যত্নের সঙ্গে কাজ করেন এখানে। তাদের হাতেই সুরক্ষিত হচ্ছে হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ শতাধিক বই। কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে প্রয়োজন কার্যকর পরিকল্পনা। শিখতে হয় বিজ্ঞানের নানান বিষয়। চোখ জুড়ানো সব ছবি আঁকাই বেশ পারদর্শী তিনি। পড়ালেখা করেছেন চিত্রকলা বিভাগে, আর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি নেওয়ার সময় তিনি কাজ করেছেন জাদুঘরে। ছোটবেলা থেকে ছবি আঁকতে ভীষণ পছন্দ করি আমি। একটু বড় হওয়ার পর বুঝতে পারলাম চীনের অসংখ্য সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে যেগুলো বেশ ভঙ্গুর অবস্থায় আছে। সেই থেকেই প্রাচীন বইগুলো সংরক্ষণ করার চেষ্টা করছি। লিউ আশা করেন তার এই প্রচেষ্টা সফলতার মুখ দেখবে নিশ্চয়ই। পরের প্রজন্ম জানতে পারবে প্রাচীনকালের গৌরবময় ইতিহাস আর ঐতিহ্য। একই সঙ্গে চীনা সংস্কৃতি সুরক্ষায় তরুণদের আরও আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান প্রাচীন বইয়ের চিকিৎসক লিউ লিউ। হাবিবুর রহমান অফি, সিএমজি বাংলা। একটি বই পাগল বালকের গল্প। 9 বছরের খাইখাইয়ের সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে গল্পের বই পড়ে দাদাকে শোনানো এবং দূরে থাকা বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলা। কিন্তু দাদার মৃত্যু যেন সবকিছু ওলটপালট করে দেয়। দাদা নাতি ও শিল্পায়নের সময়ে চীনের সামাজিক সমস্যার গল্প নিয়ে নির্মিত সিনেমা দ্য রিডিং বয়। 9 বছরের ছেলে খাই খাই। বাড়িতে তার একমাত্র সঙ্গী দাদা। জীবিকার তাগিদে শহরে থাকেন বাবা মা। খাই খাইয়ের বন্ধু তালিকায় যুক্ত হলো কুড়িয়ে পাওয়া কুকুর। দেখতে কিউট হলেও অনেক ভীতু সে। মনে হয় যেন একটু ঘেউ ঘেউ করারও সাহস নেই তার। ফুসফুসের রোগে আক্রান্ত দাদা। বয়স বাড়ার সাথে সাথেই অসুখটা যেন সমান তালে বাড়ছে। ওষুধের খরচটা বেড়ে যাওয়ায় টিভির ডিশ বিল দিতে পারছেন না দাদা। তাই স্কুল শেষে পছন্দের টিভি অনুষ্ঠান না দেখতে পেয়ে অনেক মন খারাপ খাই খাইয়ের। খাই খাইয়ের মন ভালো করার জন্য দাদা প্রস্তাব দেন তাকে গল্পের বই পড়ে শোনানোর। প্রথমে অমত থাকলেও কোনো কাজ না থাকায় দাদার প্রস্তাব মেনে নেয় সে। প্রথমে পাঠ্য বইয়ের গল্প, তারপর স্কুল লাইব্রেরি থেকে সংগ্রহ করে পড়া।
আস্তে আস্তে এই বই পড়া আর শোনা যেন দাদা নাতির নেশায় পরিণত হলো। 我听。勾践夫妇来到吴国。 বই পড়ার এই আসরে সংযুক্ত থাকে ছোট কুকুরটিও দাদার জুতোর পাশে বসে যেন শান্তভাবে মনোযোগ দিয়ে শুনতে থাকে সব। ভাবখানা এমন যেন সব কিছুই বুঝতে পারছে সে। প্রতি রাতে বই পড়া ছাড়াও খাইখাইয়ের কাছে আরেকটি আনন্দের বিষয় হলো বাবার কল পাওয়া। মুখে না বললেও বাবা মাকে খুব মিস করে সে। বাবা মাকে মিস করার এই অনুভূতি কখনো কাউকে বলে না সে, কারণ সে জানে এ ব্যাপারে দাদার কিছু করার নেই। 小胆儿，你知道你的爸爸妈妈在哪吗？ তার মনের সব দুঃখ কষ্ট শেয়ার করে কুকুরটির সাথে। কুকুরটিও যেন মাথা নাড়িয়ে সান্ত্বনা দেয় তাকে। 那就是说你不知道。傻瓜。耶耶。 হঠাৎ একদিন নীরবেই চলে যান দাদা। দাফন কাফন করতে শহর থেকে আসেন বাবা মা। দাদাকে কবর দেওয়ার পর তারা সিদ্ধান্ত নিলেন খাইখাইকে শহরে নিয়ে যাওয়ার। তবে শহরে না যাওয়ার সিদ্ধান্তে একেবারেই অটল খাইখাই। 找到了学校，晨晨又回来了。 খাইখাই এখন অনেক একা। দাদা না থাকায় বই পড়ায় সেই আনন্দ নেই তার। এখন বাসার টেলিভিশনে পছন্দের অনুষ্ঠান চললেও ভালো লাগে না তার। 爷爷，你的咳嗽好了吗？燕子的姥姥说， দাদার কবরের পাশে কান্নাজড়িত খাইখাইয়ের আকুতি। দাদা, আপনার কাশি কি ভালো হয়েছে? আপনি কি আমাকে মিস করেন? আমাকে মিস করলে আমার স্বপ্নে অবশ্যই আসবেন, আমার সাথে দেখা করবেন। 时候就给我托梦吧。 শহর থেকে বাসায় এসেছেন বাবা। খাইখাইয়ের জন্য শহরের স্কুলে ভর্তির ব্যবস্থা করেছেন তিনি। শেষ আবদার কুকুরকে সাথে নেয়া, কিন্তু বাসে কুকুর নেয়া নিষেধ। তাই জোর করে বাসে উঠিয়ে নেন খাইখাইকে। বাসের পিছনে দৌড়াতে থাকে একমাত্র বন্ধুটি। 小胆，快点跑！小胆，快点跑！ 2012 সালে মুক্তিপ্রাপ্ত দি রিডিং বয় সিনেমায় তুলে ধরা হয় চলমান শিল্পায়নে চীনের একটি সামাজিক সমস্যার গল্প। অসাধারণ সব সংলাপে ভরপুর সিনেমাটি মন কেড়েছে নেটিজেনদের। 肉开肉肉，因为苦大是肉。 হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সময় কাটুক আনন্দ উৎসবে। 再见。